একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে রাজনৈতিক নেতৃবৃন্দই নেতৃত্ব দেবে, সেটাই খুবই স্বাভাবিক। আমরা যেমন জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরা হারের জন্য প্রস্তুতি নিচ্ছি। গণতান্ত্রিক ছাত্র সংসদ কিন্তু আপনি যদি বলেন পরোক্ষভাবে তারা এখন সরকারি ছাত্র সংগঠন। প্রোটোকলের রাজনীতি, শোডাউনের রাজনীতি বন্ধ করার জন্য সেই অঙ্গীকারটা আগামীতে রক্ষা করবে এবং ইতিমধ্যে গত 1 বছর যাবৎ জাতীয়তাবাদী ছাত্রদল নিজেদের সেইখানে প্রমাণ করেছে। আমরা এতদিন সবগুলো খারাপের মধ্যে ভালো খুঁজতাম, এখন সব ভালোর মধ্যে সবচেয়ে ভালোটা খুঁজছি। অঙ্গীকার নামা সেগুলো তো সবাই দিচ্ছে, কিন্তু অঙ্গীকার রাখার মতো কারা আছে? যদি সেই প্রশ্ন করে তাহলে দেখা যাবে যে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় জাতীয়তাবাদী ছাত্রদল সবার আগে। 9 সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। সেই নির্বাচন উত্তাপ ইতিমধ্যে ছড়িয়েছে। সকল দল প্যানেল ঘোষণা করেছে এবং 26 তারিখ থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা। সেই প্রচারণা আগে আমরা সবার সঙ্গে কথা বলতে চাই। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ছাত্রদলের প্যানেলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ। আপনাকে স্বাগত জানাচ্ছি যুগান্তরে। ডাকসুতে আপনাদের প্যানেল ঘোষণা হওয়ার পর অনেকেই বলছেন যে ছাত্রদল একটি বড় চমক দেখিয়েছে এই নতুন প্রার্থীদের সামনে এনে। এজিএস পদে আপনার প্রার্থীতা, এই প্রার্থীতা আপনি কি নিজে চেয়ে নিয়েছেন নাকি আসলে দল থেকে আপনাকে দিয়েছে, বা এর পিছনে মূল অনুপ্রেরণা কি আপনার? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনি জানেন কিছুদিন পূর্বেই জাতীয়তাবাদী ছাত্রদল হল কমিটিগুলো ঘোষণা করেছে এবং আমাদেরকে প্রাথমিক নির্দেশনা দেওয়া হয়েছিল যে হল কমিটিতে যারা আছেন তারা হল প্যানেল ইলেকশন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের বডিতে যারা আছেন তারা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করবেন। তো যেহেতু আমি বিজয় 71 হল ছাত্রদলের কনভেনার, সুতরাং আমি হল পর্যায়ে কাজ করছিলাম। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডে বিস্তৃতভাবে অংশগ্রহণ করার কারণে ক্যাম্পাসব্যাপী আমার কিছু পরিচিতি ছিল। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল পরিচিত মুখকে নিয়ে আসার জন্য যখন গণতান্ত্রিক উপায়ে যায়, তখন আমার নামটা সেই আলোচনায় চলে আসে যতদূর জানতে পারি। এবং আপনি জানবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে 800 জনের মতো পোস্টেড নেতাকর্মী হল এবং ক্যাম্পাসে আছে, তাদের মধ্যে থেকে কিন্তু বাছাইকৃত কর্মীদের গণতান্ত্রিক উপায়ে কেন্দ্রীয় সংসদ এবং বিশ্ববিদ্যালয় সংসদ যৌথভাবে ভোটের মাধ্যমে কিন্তু আমাদেরকে ক্যান্ডিডেটশিপ দিয়েছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান রাখার জন্য ডাকসু খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু শিক্ষার্থীদের অধিকার আদায় না, গণতান্ত্রিক পরিবেশটাকে কিন্তু আমাদের প্রায়োরিটি দিতে হবে। কারণ গণতান্ত্রিক পরিবেশ যদি বিরাজমান না থাকে তাহলে ছাত্রলীগ গত দীর্ঘদিন যাবৎ যেভাবে ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করতো, সেই নিয়ন্ত্রণ আবার পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে। সরকারি সংগঠন যাতে কোনোভাবেই ক্যাম্পাসে এক না একতন্ত্র কায়েম না করতে পারে, সেজন্য ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রত্যেকটি ক্যাম্পাস যেখানে ছাত্র রাজনীতি চালু আছে সেইখানেই ছাত্র সংসদ চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যদি প্যানেল হিসেবে নির্বাচিত হতে পারে তাহলে অবশ্যই আমরা পরবর্তী ডাকসুর জন্য আমরা শিক্ষার্থীদের পক্ষে সরব থাকব এবং ডাকসু আদায় করব। আমরা ডাকসুতে অনেকে নানান অঙ্গীকার দিচ্ছেন। আপনি আপনার দল থেকে আপনারা নিশ্চয়ই পরিকল্পনা আছে, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আপনার কি অঙ্গীকার রেখেছেন যে অঙ্গীকারের কারণে আপনাকে ডাকসুর ভোটাররা আপনাকে ভোট দেবে? অঙ্গীকার যারা নির্বাচন করবে তাদের কাছে অঙ্গীকার খুবই একটা স্বাভাবিক বিষয় এবং তারা ভোটারদের কাছে অঙ্গীকার নিয়েই যাবে। আমরাও যাব। যারা এমনও প্রার্থী আছেন যারা কখনোই রাজনীতি একটা মিছিল করেননি কিংবা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো কর্মসূচিতে একটা কথাও বলেননি, শিক্ষার্থীরা কেন তাদেরকে বাছাই করবে, কেন আমাদের করবে, সেটা শিক্ষার্থীরা নিজেদের সিদ্ধান্ত নিতে হবে। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা সেই ধারা অব্যাহত রেখেছি, শিক্ষার্থীদের সাথে ইতিবাচক রাজনৈতিক ধারা। তো সেইখান থেকে যদি আমরা দেখি যে আমরা নিজেদের প্রমাণ করার যে বিষয়টা, সেটা জাতীয়তাবাদী ছাত্রদল সাংগঠনিকভাবে সর্বোচ্চভাবে নিজেদের প্রমাণ করেছে। রাজনৈতিক কমিটমেন্ট যাদের বেশি তাদেরকে রাজনৈতিক পদে আসীন করা উচিত। ডাকসুর মতো একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে রাজনৈতিক নেতৃবৃন্দই নেতৃত্ব দেবে, সেটাই খুবই স্বাভাবিক। সুতরাং শিক্ষার্থীরা যদি চিন্তা করে যে আসলে কমিটমেন্টের যে অঙ্গীকার নামা সেগুলো তো সবাই দিচ্ছে, কিন্তু অঙ্গীকার রাখার মতো কারা আছে? যদি সেই প্রশ্ন করে তাহলে দেখা যাবে যে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় জাতীয়তাবাদী ছাত্রদল সবার আগে থাকবে। অভ্যুত্থানের সময় ছাত্রদলকে আমরা বলতে শুনেছি এবং স্বয়ং আপনাদের সেন্ট্রাল সেক্রেটারিও তিনি বলেছেন যে আমরা এই সংস্কৃতির অবসান চাই, যে পিছনে হাজার নেতাকর্মী ঘুরবে, ভাই ভাই যে সংস্কৃতি, এটি অবসান করতে চাই। আপনি এজিএস পদে দাঁড়িয়েছেন, আপনি কি মনে করেন যে এই সংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দূর করা সম্ভব? একদম সাধারণ শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে চলার যে সংস্কৃতি, সেটি তৈরি করা সম্ভব কিনা আপনি কি মনে করেন? রাজনৈতিক প্রাঙ্গণে যখন আপনি দাঁড়াবেন তখন রাজনীতি নিয়ে যারা কথা বলে তারা একসাথে থাকবে, একসাথে হাঁটবে, একসাথে কাজ করবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক বিষয়। আপনি কোনো রাজনীতিতে উৎসাহী না এমন ব্যক্তিকে যদি আপনি জোর করে নিয়ে আসেন, সমস্যাটা হচ্ছে সেইটা। অথবা তাকে জিম্মি করেন আপনি সিটের জন্য বা কোনো সুবিধার জন্য জিম্মি করেন, সমস্যাটা হচ্ছে সেইখানে। জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের কাছে যে অঙ্গীকার করেছে 5 আগস্টের পর, যে প্রোটোকলের রাজনীতি, শোডাউনের রাজনীতি বন্ধ করার জন্য, সেই অঙ্গীকারটা আগামীতে রক্ষা করবে এবং ইতিমধ্যে গত 1 বছর যাবৎ জাতীয়তাবাদী ছাত্রদল নিজেদের সেইখানে প্রমাণ করেছে। আমরা মনে করি যে রাজনৈতিক সংগঠনকে যে জোরপূর্বক কর্মসূচিতে নিয়ে আসা, তার দিক থেকে
সাংগঠনিক রাজনীতির একটা বেসিক পার্থক্য আছে। সেই সাংগঠনিক রাজনীতি ঠিকই থাকবে, কিন্তু প্রোটোকল বা শোডাউনের রাজনীতি বন্ধ হয়ে যাবে। আপনি কি মনে করেন যে ডাকসু নির্বাচনের মাধ্যমে যে বহিরাগত ছাত্র অর্থাৎ যারা প্রাক্তন হয়েছে তাদের কমিটি এখনও আপনাদের কমিটির মধ্যেও বিদ্যমান রয়েছে, আপনি কি মনে করেন ডাকসু নির্বাচনের মাধ্যমে রানিং স্টুডেন্টরা এই ডাকসুর বিভিন্ন ছাত্র সংগঠনের হাল ধরতে পারবে? আপনার কাছে কি মনে হয়? আপনি লক্ষ্য করে দেখবেন যে জাতীয়তাবাদী ছাত্রদল ব্যতীত যতগুলো সংগঠন প্যানেল ঘোষণা করেছে তারা সবগুলাই নিজ নিজ সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদককে কিন্তু ডাকসুর ক্যান্ডিডেট করেছে। সেখানে যা ছাত্রদল ব্যতিক্রম, যে ছাত্রদল কিন্তু ভিপি, জিএস কোনো পদেই তাদের প্রেসিডেন্ট সেক্রেটারিকে মনোনীত করেনি। আমি এবং আমার জিএস দুইজনই দুইটা হলের প্রেসিডেন্ট। 5 আগস্ট পূর্ববর্তী সময়ের যে রাজনৈতিক বাস্তবতা, যে ছাত্রলীগের দমন নিপীড়ন, সেইখান থেকে একটা সমস্যা ছিল যে রানিং স্টুডেন্টদের বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেয়া নিয়ে। কারণ সেখানে রানিং স্টুডেন্টকে যদি আপনি প্রেসিডেন্ট সেক্রেটারি করতেন, তাদের ক্লাসে উপস্থিত হওয়া, পরীক্ষাতে এইসব ব্যাপকভাবে ব্যাঘাত করতো, যার কারণে তারা হয়তো শিক্ষা জীবন শেষ করতে পারতেন না। সেখানে আমাদের একটা বাস্তবতা ছিল। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদের ইতিমধ্যেই যে ডাকসু কেন্দ্রিক যে সিদ্ধান্ত নিয়েছে, তার মাধ্যমে আমরা আন্দাজ করতে পারি যে রানিং শিক্ষার্থীদের হাতে শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বগুলো প্রদান করা হবে। আপনাদের অ্যানালাইসিস কি এই মুহূর্তে সবচেয়ে বড় সংকটটা আসলে কি? বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচকই বলা যায়, কিন্তু শঙ্কার জায়গাটা হচ্ছে আওয়ামীপন্থী কিছু শিক্ষকের বিরাজমান থাকা এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সন্ত্রাসীরা ক্যাম্পাসে এখন অবস্থান করছে এবং তারা ডাকসুকে কেন্দ্র করে সরব হওয়ার চেষ্টা করছে। জুলিয়াস সিজার শুধু নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হলে ছাত্রলীগের পোস্টেড নেতাকর্মী ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করার চেষ্টা করছেন। এবং বিজয় 71 হলে আমি জানি, আমার হল বিজয় 71 হল, সেখানে ছাত্রলীগের 15 জুলাই শিক্ষার্থীদের ওপর হামলাকারী একাধিক ব্যক্তি প্রার্থিতা ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এইসব বিষয়গুলো নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে ফেসিবাদের দূষর ছাত্রলীগ ক্যাম্পাসে আবারও পরোক্ষভাবে পুনর্বাসনের সুযোগ পাবে বলে আমরা মনে করছি। বিশ্ববিদ্যালয়ে একটি অন্যতম সংকট হচ্ছে আবাসন সংকট। এটি নির্মূলে এটি নিরসনে আপনারা কি ধরনের কাজ করতে চান? হঠাৎ করে যদি আপনি আবাসন সংকট সমস্যার সমাধান করতে চান, আসলে এটা বাস্তবতা নেই। এখানে সমস্যার সমাধান দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে আমাদের যে অবকাঠামো আছে সেগুলোকে পুনর্নির্মাণ করার। দ্বিতীয় হচ্ছে আপনার আসন সংখ্যা কমিয়ে নিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায়। আপনি যদি এখন ইমিডিয়েটলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী বছরই আবাসন সংকট সমস্যার সমাধান করতে চান, তাহলে কিছু সংখ্যক সিট কমাতে হবে। তো আপাতত যদি আপনি দ্রুততম সময়ে আবাসন সংকট সমস্যার সমাধান করতে চান, তাহলে সিট কমিয়ে নিয়ে আসতে হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। ছাত্র রাজনীতির নেতিবাচক দিক কোনগুলো বিদ্যমান আপনাকে মনে করেন, এবং ইতিবাচক দিকগুলো নিয়ে আপনি কীভাবে কাজ করতে চান? 5 আগস্ট পরবর্তী সময়ে সবগুলো রাজনৈতিক সংগঠন ইতিবাচক রাজনীতি করতে চায় এবং আপনি দেখবেন যে ডাকসুকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে যে আমরা এতদিন সবগুলো খারাপের মধ্যে ভালো খুঁজতাম, এখন সব ভালোর মধ্যে সবচাইতে ভালোটা খুঁজছি। তো ইতিবাচক রাজনীতির ধারা কিন্তু ইতিমধ্যেই প্রবর্তিত যদি না হতো, তাহলে কিন্তু এই ধরনের কথা শোনা যেত না। আমরা বিশ্বাস করি ছাত্রলীগ যে ধরনের রাজনীতি করতো, গণরুম, গেস্ট রুম চালু রেখে নিজেদের রাজনৈতিক কর্তৃত্ব বজায় রাখা, রাজনৈতিক ফায়দার মাধ্যমে কর্মীদেরকে আকৃষ্ট করার চেষ্টা করা, অথবা রাজনৈতিক কারণেই কাউকে বাধ্য করা নিজেদের সাথে জড়িত হওয়ার জন্য, এই সব কিছু বন্ধ হয়ে গেছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে পরিবর্তিত ধারায় রাজনীতি করছে, তার প্রমাণ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছে। অনেকে বলে থাকেন যে আগামী দিনে যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে হয়তো বা আপনারা যদি ক্ষমতায় আসেন, সেক্ষেত্রে আপনারা সরকার দলীয় ছাত্র সংগঠন হিসেবে পরিগণিত হবেন। এখন এই ডাকসুতে কি আপনাদের দলীয় প্রভাব কি ডাকসুতে পড়বে কিনা, আপনারা এই কমিটমেন্ট কি দিতে পারবেন কিনা? আমি আপনাকে বলি, যারা আমাদেরকে শিক্ষার্থীদের কাছে এই ধরনের সন্দেহ প্রকাশ করে, আমি মনে করি তারা আমাদের সাথে রাজনৈতিক রেসে অনেকটা পিছিয়ে আছে। এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ কিন্তু আপনি যদি বলেন পরোক্ষভাবে তারা এখন সরকারি ছাত্র সংগঠন। আপনি দেখবেন তারা কিন্তু ক্যাম্পাসে, আমি যদি ভুল না করি, তারা কিন্তু অনেকটা বেকায়দায় আছে ভোটের মাঠে। তো আপনি 90 সালে যদি দেখেন, 90 সালে যখন জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচিত হয়, 90 ডাকসুতে, 91-তে কিন্তু সরকার ক্ষমতায় আসে। আমরা আমাদের শিক্ষার্থীদের প্রতি সেই আন্তরিকতা বজায় রেখেছিলাম। তো আমরা শিক্ষার্থীদের সাথে অঙ্গীকার করতে চাই যে আমরা রাজনীতিটা 6 মাসের জন্য বা 2 বছরের জন্য করছি না। আমরা রাজনীতি আমাদের পুরো জীবনকাল ধরে করতে চাই। আমরা আপনাদের কাছে যে কমিটমেন্ট, সেটা এখন প্রমাণ করতে চাই, যেটা ছাত্র প্রতিনিধিকে জনপ্রতিনিধি হওয়ার যদি সম্ভাবনা কখনো আসে, সেই কমিটমেন্ট যেটা যাতে আমরা সেইখানেও কাজে লাগাতে পারি। সুতরাং ডাকসু নির্বাচনে আমরা জয়ী হই কিংবা না হই, কিংবা পরবর্তী নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী দল সরকার গঠন করুক বা না করুক, ক্যাম্পাসে তার প্রভাব পড়বে না। যদি ডাকসুতে আপনি প্রার্থী জয়ী হন, সেক্ষেত্রে আপনার এজিএস একটি পরিচয় হবে, আর পাশাপাশি আপনার ছাত্রদলের পরিচয় হবে।
নির্বাচিত হওয়ার পর আপনি ছাত্রদের পক্ষে কোন পরিচয়টা নিয়ে আপনি কাজ করতে চান? আসলে এখানে এজিএস বা সহসাধারণ সম্পাদক পদটাই সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত যে কোনো পদই একটা সংগঠনের অভ্যন্তরীণভাবে নির্বাচিত পদের চাইতে গুরুত্ব বহন করে। কিন্তু আমরা কখনোই আমার রাজনৈতিক যে পরিচয় সেটা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করব না। আপনি যদি নির্বাচিত না হন, সেক্ষেত্রে আপনার যারা অন্য প্যানেলের প্রার্থী রয়েছেন তারা যদি জয়ী হন, ফলাফলের দিন আপনার অবস্থানটা কেমন হবে? তাদেরকে গ্রহণ করার মতো মানসিকতা আপনার মধ্যে আছে কিনা? গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার সবচেয়ে বড় অংশ হচ্ছে নির্বাচন, এবং নির্বাচনে হার এবং জিতের যে ইকুয়েশনটা আছে সেখানে আমরা জয়ের জন্য যে শুধু এককভাবে প্রস্তুতি নিচ্ছি তা না, আমরা যদি হেরে যাই তাহলে সেই হারটাকে গ্রহণ করার জন্য মানসিকভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। সুতরাং আমরা যেমন জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরা হারের জন্য প্রস্তুতি নিচ্ছি। যিনি নির্বাচিত হবেন শিক্ষার্থীদের ভোটে, আমরা শিক্ষার্থীদের ভোটকে সম্মান জানিয়ে, সর্বোচ্চ সম্মান জানিয়ে তাদেরকে আন্তরিকতার সাথে গ্রহণ করব, কারণ তারা নিজেদের যোগ্যতায় শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতার মাধ্যমে এই পদে আসীন হবেন। জাতীয় নির্বাচনের আগে এই ডাকসু নির্বাচনটাকে বলা হয় যে দ্বিতীয় সর্বোচ্চ সংসদ। এই এই সংসদের আসলে রাজনীতিতে কি ভূমিকা রয়েছে বলে আপনার কাছে মনে হয়? আমাদেরকে অনেকেই বলা হয়ে থাকে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রভাবটা জাতীয় নির্বাচনে পড়বে কিনা নেতিবাচকভাবে। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক ভোট দেওয়ার প্রসেসে ঢুকছে, সেই ভোটের প্রাথমিক একটা এক্সারসাইজ হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেয়ার ইলেকশনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের এই কারণেই কমিটমেন্টবদ্ধ যে গত 15 বছর ধরে যে মানুষের ভোটাধিকার নেই এবং এখন তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। সুতরাং জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচনে হারা জিতায় নাই, বরং নির্বাচনে যে আচরণ করবে জাতীয়তাবাদী ছাত্রদল, সেই আচরণের প্রভাব অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বা জাতীয় রাজনীতিতে পড়বে। যদি আমরা শিক্ষার্থীদের সাথে ইতিবাচক রাজনীতি করি এবং ইতিবাচক আচরণ করি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় হার জিত উভয়কে আমরা গ্রহণ করি, তাহলে সেটা শিক্ষার্থীরা ইতিবাচকভাবে নিবে, জাতীয় রাজনীতি এবং অন্যান্য ক্যাম্পাসে তার ইতিবাচক ফলাফল হবে। আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে কি কোনো নির্বাচনী প্রচার শুরু হওয়ার আগেই কোনো ধরনের বাধা আছে কিনা বা প্রতিবন্ধকতা আছে কিনা অন্যান্য প্রার্থীদের থেকে? না, এখন পর্যন্ত সাংগঠনিকভাবে কোনো সমস্যায় আমরা পড়ছি না, কিন্তু আমার মনে হয় যে মেয়েদের হলগুলোতে, নারীদের হলগুলোতে কিছুটা সমস্যা বিরাজমান। এখানে কিছু কিছু ব্যক্তি যাদের অবস্থান ভালো ক্যাম্পাসে বা হলে, তারা আমাদের প্রার্থীদেরকে মানে বাধা দেওয়ার চেষ্টা করছে। এবং আপনি জানেন ফজিলাতুন্নেসা মুজিব হলে কিছুদিন আগে আমাদের প্রার্থীরা যখন মনোনয়নপত্র সংগ্রহ করতে যায়, তখন কিছু শিক্ষার্থী এসে তাদের বাধা দেয়। এই ধরনের সমস্যা যাদের ক্যাম্পাসে হলে একটা অবস্থান আছে, তারা হয়তো আমাদের কিছু কিছু প্রার্থীকে তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনায় অসহযোগিতা বা বাধা প্রদানের চেষ্টা করছে, কিন্তু সেটা অনেকটা মেজর ইস্যু নয়। আপনার ব্যক্তি জীবনে নিয়ে দুইটি প্রশ্ন, একটি হচ্ছে আপনার রোল মডেল কে, শিক্ষা জীবনে কে, রাজনৈতিক জীবনে কে? রাজনৈতিক জীবনে আমার রোল মডেল আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম। আমি যখন স্কুল বয়সে বাবার সাথে কথা বলতাম রাজনৈতিক বিষয় নিয়ে, তখন আমার বাবা জিয়াউর রহমানের প্রশংসা করতেন, বা তার চিন্তা বা তার দর্শনকে ধারণ করেই রাজনীতি করা উচিত। এবং আমি আওয়ামী লীগের ঘোরতর যৌবনেও আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি, জিয়াউর রহমানের আদর্শকে লালন করি।